আপনারা তো বা খুবই 5ই আগস্টে কইলেন যে খুব ভালো কাম করছেন, কিন্তু আপনারা বা একটা প্রশ্ন করতে চাই, ফ্যাসিস্ট বেশি খারাপ ইসলামের দৃষ্টিতে না মুনাফিক বেশি খারাপ? খারাপ হিসাবে কোনটা বেশি? এই প্রশ্নটা কিন্তু 5ই আগস্টের আন্দোলনের ব্যাপারে অলরেডি উঠে গেছে এবং ইতিহাসে উঠবে। তারা যে কথা কয়ে মানুষকে রাজপথে নামাইছে আর এখন যে দিকে তারা মানুষকে নিতে চাচ্ছে, এই দুইটা জিনিস কিন্তু ফার 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 ডিফারেন্স। আমি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, কাজে আমি উপলব্ধি হয়েছে সন্তানটা কিভাবে প্রসব হয়, সেই উপলব্ধি মায়ের যেমন হয়, মুক্তিযুদ্ধটা আমার কাছে উপলব্ধি হয়েছে। 16ই ডিসেম্বর সবাই যখন আনন্দ করছিল, তখন আমি সিলেট জেলার একটা খুব বড় বাজার, বন্দর বাজার আছে, তার নাম আজমিরিগঞ্জ। সেই আজমিরিগঞ্জের পশ্চিম পারে কুশিয়ারের পারে বসে আমি তখন মন খারাপ করে চোখের পানি ফেলছিলাম। 16ই ডিসেম্বর আমার কাছে মনে হয়েছিল বাচ্চাটা মতো অসময়ে প্রসব হয়ে গেল। আরো কিছুদিন যুদ্ধ যদি চলতো, খুব সঠিকভাবে একটা নেতৃত্ব সমস্ত স্তরে প্রতিষ্ঠিত হতে হতো, উপলব্ধির মধ্য দিয়ে একটা মুক্তিযুদ্ধ যদি সংগঠিত জয়লাভ করত, তাহলে হয়তো মানুষের জন্য আমরা কাজ আরো বেশি করতাম। এখন যে বাচ্চাটা প্রসব হইল অসময়ে, ম্যাচিউরড বাচ্চা, এইটা খুব অসুখে বুসুখে ভুগবে, আমার সেই দিনের চিন্তা এখনো ঠিক আছে। মুক্তিযুদ্ধের বাচ্চাটা খুব অসুখের মধ্যে পড়ছে। আমি আপনাকে বলি, আমি বঙ্গবন্ধুর মতো মহান নেতা, উনি যখন প্রথম মুক্তিযুদ্ধে আইসা 10ই জানুয়ারি আসলেন, 12ই জানুয়ারি আইসা যখন উনি শপথ নিলেন প্রধানমন্ত্রী, তখনই আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে বঙ্গবন্ধু কাজটা ঠিক করেন নাই। কাজটা ঠিক করেন নাই কেন মনে? কারণ আমার মনে হয়েছে এই কারণে, বঙ্গবন্ধু 6 মাস বাংলাদেশ ঘুরে দেখা উচিত ছিল যে বাংলাদেশ কি হয়েছে। যুদ্ধটা যে নয়, যে রাখালের হাতে লাঠি ছিল, সেই লাঠি যে বন্ধু রাইফেল হয়েছে, কৃষকের হাতের লাঙ্গল কিভাবে এলএমজি হয়েছে, 9 মাসে কিভাবে বাংলাদেশের মানুষের সেন্স, অধিকারের সেন্স 90 বছর আগায় গেছে, এটা বঙ্গবন্ধুর 6 মাস ঘুরে দেখা উচিত ছিল। বাংলায় কোথায় বাড়ি পড়ছে, কোথায় ঘর পড়ছে, কোথায় সন্তান মারা গেছে, বঙ্গবন্ধু ঘুরে ঘুরে দেখে তারপরে 6 মাস পরে সৈয়দ নজরুল তাজউদ্দিনকে বলা উচিত ছিল, আপনারা এখন চালান, আমাকে আগে বাংলাদেশটা দেখতে দেন এবং বুঝতে দেন। এবং আমার কাছে মনে হয়েছে দি ট্রেন, মানে from the first day it was in a wrong line. আমি আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কথাটা বলছি, আমার কাছে এটা মনে হয়েছে যে ট্রেনটা যেন রং লাইনে উঠলো, মানে from the very beginning। যুদ্ধ করছিলাম সবাই মিলে, সরকারটা যদি কিছুদিনের জন্য সবাই মিলে জাতীয় সরকার করতে পারতাম, তাহলে আজকের এই প্রশ্নগুলো আসতো না। একটা নির্দিষ্ট কর্মসূচিকে সামনে রাখা উনি নেতা হতেন, দূরে থেকে অথবা কাছে থেকে। এখানে আরেকজন লোক ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, উনি মুক্তিযুদ্ধের ছিলেন কমিটির, উনি প্রধান উপদেষ্টা ছিলেন। উনাকে মাথার উপরে রাখা যাইতো প্রধান উপদেষ্টা হিসেবে, কি করা যায়। এখানে অন্যান্য দল ছিল, সবাইকে রেখে যদি দেশটা প্রথম শুরু করত তাইলে ভালো হতো। কিন্তু এটা প্রথম দিন থেকে আমার কাছে মনে হয়েছে, আমি জানি না কে আমাকে ইতিহাসে, আমার মনে হয়েছে ট্রেনটা ভুল লাইনে চলছে, এবং সেই ভুল লাইনের যিনি তুললেন, তার মতো একজন মহান ব্যক্তিকে সপরিবারে প্রাণ দিতে হলো। আমার কাছে মনে হয়েছে এই যে ট্রেনটা চিটাগাং যাওয়ার কথা, কিন্তু টঙ্গী গিয়া বাম দিকে মুড় দিছে গিয়া এটা রংপুর চলে গেছে, ট্রেনটা সঠিক জায়গাতে পৌঁছে নেয়, এবং উনাকে এই কারণে সপরিবারে প্রাণ দিতে হয়েছে। দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আমার কাছে মনে হয়েছে। আর এখন যে অবস্থাতে বাংলাদেশটা আইসা দাঁড়াইছে, সেটা আপনি প্রশ্ন করলে আমি পরে বলবো। আমি এই দেশটা দেখতে চাই না, এটা আমার বাংলাদেশ না, এটা আমার মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ না, এই দেশটা আমি দেখতে চাই না। না, কিন্তু অভ্যুত্থান যে হয়েছে সেটি তো একটি আশা জাগানিয়া বিষয়। অন্তত আমরা আমি কয়েকদিন আগে একটা বিয়ার অনুষ্ঠানে গেছিলাম, এটা 4 দিন আগে বোধ হয়, এটা গত শুক্রবারে, জাস্ট জুমার নামাজের পরে
ওই ইস্কাটনের পুলিশ প্লাজাতে বিয়ের অনুষ্ঠান ছিল, সেইখানে আমি খাইতে বসছি। আমি এখানে গেলে পরে এখন সবাই যেন চিনে ফজলুর রহমান। একজন মৌলানা সাহেব আসলেন, আয়সা আমার সালাম দিয়ে বললেন, ও বা আপনার নাম কি? বা ফজলুর রহমান নি? আমি মনে করলাম লোকটা সিলেটি। আমাকে যে হুজুর আমার নাম ফজলুর রহমান। উনি তখন বলল যে আপনারা তো বা খুবই 5ই আগস্টে কইলেন যে খুব ভালো কাম করছেন, কিন্তু আপনারা বা একটা প্রশ্ন করতে চাই, ফ্যাসিস্ট বেশি খারাপ ইসলামের দৃষ্টিতে না মুনাফেক বেশি খারাপ? খারাপ হিসাবে কোনটা বেশি? এই প্রশ্নটা কিন্তু 5ই আগস্টের আন্দোলনের ব্যাপারে অলরেডি উঠে গেছে এবং ইতিহাসে উঠবে। তারা যে কথা কয়ে মানুষকে রাজপথে নামাইছে আর এখন যে দিকে তারা মানুষকে নিতে চাচ্ছে, এই দুইটা জিনিস কিন্তু ফার 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 ডিফারেন্স। এটার সঙ্গে 5ই আগস্টের চেতনার বা ওই যে পূর্ব গগনে সূর্য উঠেছে রক্তলাল বা ওই তীরহারাই ঢেউয়ের সাগর পারি জীবনে দেশটা তোর বাপের নাকি, এই যে গানগুলো অথবা কবিতার যে সেই লাইন, বলো বীর বলো উন্নত মম শির শির নেহারে, ওই যে লাইন। এবং আমি শুনছি পিছনে আবার কিছু কিছু বাজাইছে, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এইটার সঙ্গে এখন যে শহীদ মিনারে একটি ছেলে বক্তৃতা করে বলে, সমন্বয়কদের প্রধান নেতা বক্তৃতা করে বলে যে আন্দোলনের ব্যানগার্ড হইল ইসলামী ছাত্র শিবির, দুইটার মধ্যে আমার কাছে মিল খায় না। আমার কাছে মনে হয় আমি যেন একটা ব্লাফ খাইছি। আমার এই 77 বছরের জীবনে আমি যেন একটা ব্লাফ খাইলাম এই আন্দোলনে। ওনারা যা করতে চায়, মুক্তিযুদ্ধ রাখবো না, 47 হলে ওনাদের কাছে মুক্তিযুদ্ধ, আর 24 এখানে 71 তাদের কাছে বাতুলতা। ইট ইজ এ সেপারেশন ওয়ার। আমি দেখলাম একটা ছেলে ইংরেজিতে বললো, ইট ইজ এ সেপারেশন ওয়ার অফ সেপারেশন। দুই ভাইয়ে বাড়ি নিয়ে ভাগাভাগি হয়েছে। এটা হলো তাদের কাছে 71-এর মুখ, এটাও থাকবে, তবে 24 আর 47 থাকবে। এই যে মুক্তিযুদ্ধ, এটা আমি পরে বলবো, ওই 71-এর মুক্তিযুদ্ধকে বাদ দিলে, একটা বাচ্চাকে রেখে তার মাকে যেমন বাদ দেওয়া, নির্বাসনে পাঠাইয়া দেওয়া, বাচ্চাটা বাঁচবে না, ঠিক তেমনি মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা। মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই বাংলাদেশ হয়েছে। যুদ্ধ করছি আমি, রক্তাক্ত হয়েছি, ভাগ্নেটা পাশে থেকে পড়ে গেছে, লাভ পাইরা উঠে কইছে, মামা চইলা গেলাম, মা রে তুমি দেখো, মা পাগল হয়ে মরছে, সেই তো মুক্তিযুদ্ধ। আমার সেই ভাগ্নার রক্ত বৃথা গেছে। আমার কথাটা খুব ক্লিয়ার। আজকে আমি ভয় পাই না, কিন্তু আমি দিতে চাই না ভাগনা কোন স্লোগানটা মুখে নিয়ে মারা গেছে সেটা আমি জানি, সেটা বলতে চাই না। আজকে বাংলাদেশে সবকিছু যেন এখন যে ধরনের কথা হয়, অবাক কাণ্ড। একটা দল বলতেছে এখন আইসা, এখন তো দেখি সবকিছু তাদের জন্য এই দেশটা সৃষ্টি হয়েছে। তারা বলতেছে সেনাবাহিনী দেশপ্রেমিক আর আমরা হইলাম দল হিসাবে দেশপ্রেমিক। এর চেয়ে তো আমার মরণ ভালো। তাহলে আমরা সব দেশদ্রোহী, আমরা সব দেশদ্রোহী। আমি ফজলুর রহমান জীবনে দুধের মাঝে ময়লা আছে। আমি যে কোনো দলের যে কোনো নেতা এবং কর্মীকে চ্যালেঞ্জ করছি, ফজলুর রহমানের একটা জীবন গড়ো। আমি 60 বছরের মধ্যে একদিনও ক্ষমতায় ছিলাম না, প্রতিদিন আমি রাজনীতি করছি 60 বছর। তোর যখন জন্ম হয় না, এই যে যারা বলে ধরেন জামাতের আমির, সে আমার চেয়ে 5 বছরের ছোট। আমি যখন সিলেটে গেছি দেখছি মান্নার পাশে পাশে সে দৌড়ায়, জাসদের কর্মী। সে তো বৈজ্ঞানিক সমাজতন্ত্রের স্লোগান দেয়। কাজে সে যখন বলে বা তারা উনি যখন বলেন বা তারা যখন বলেন, তারাই দেশপ্রেমিক আর আমরা কি দেশদ্রোহী নাকি? এই দেশ কি তাদের কি ভূমিকা ছিল? তাদের ভূমিকা তো ছিল, এখন অস্বীকার করতে পারে তারা, কিন্তু সূর্য যেমন সত্য, চন্দ্র যেমন সত্য, পৃথিবী যেমন সত্য, তার স্রষ্টা আল্লাহ যেমন সত্য, এইটাই সত্য যে 71 সনে জামাতে ইসলামরা আলবদর সৃষ্টি করে দেশের বুদ্ধিজীবী হত্যা করছে। 71 সনের ভূমিকা ছিল তাদের দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে। আমরা তাকে মাফ করার কেউ না, জনগণের কাছে তারা মাপ চাইবো, মাপ চাইয়া পলিটিক্স করবো। আমার যেন মনে হয়েছিল সেই শুভ পথেই জামাত ইসলাম যাইতেছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে না, তারা অন্ধকারে থাকতেই বেশি ভালোবাসে, নিজেরা সবকিছু দখল। এটা তো কোনো কথা না। বিএনপি কাঁধে চড়ে তারা 20টা বছর
25টা বছর 30টা বছর বিএনপি কাদের চড়া তারা নিজেদেরকে সংগঠিত করছে, নিজেদেরকে সেফ করছে, নিজেদেরকে আড়াল করছে। একটু ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে বিএনপি কে কথা বলতে শুরু করলো, 2 সাপের 1 বিষ, নৌকা ধানের শীষ। আমরা 1 লুটেরার বদলে আর 1 লুটেরা চাই না, আমরা হয়ে গেলাম লুটেরা, বিএনপির আমরা লুটেরা হয়ে গেলাম। আর তোমরা যারা ব্যাংক দখল করলা, যারা বিশ্ববিদ্যালয় দখল করলা, তারা হয়ে গেল বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমিক। আমি সেই জায়গাতে আছি। এখন তারা বলে তাদের তো স্যাক্রিফাইস আছে, বিশেষ করে এই গত 15 বছরের বিষয়। কোনটা? গত 15 বছরে রাজনীতির বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রামে তাদের অনেক ত্যাগ তিতিক্ষা রয়েছে, সেই কথা বলা হয়ে থাকে। আমি তাদেরকে সম্মান জানাই, তাদের চেহারার পরিবর্তন হয়েছে, তাদের কথাবার্তায় পরিবর্তন হয়েছে। যদি হয়ে থাকে বাপের বেটা, যদি তারা হয়ে থাকে, একটা ফেয়ার ইলেকশন হোক, একটা ফেয়ার ইলেকশন। জামাত যদি ক্ষমতায় যাইতে পারে, আমি তাকে সেলিউট দিব, তাকে মানবো, আমি বিরোধী দলে বসবো। তারা দেখা কাকে ইলেকশন করিয়া। কিন্তু আমি তো বলবো যে জামাত কেন, সমস্ত ওই যে ধর্মের নামে যে রাজনৈতিক দলগুলা দল করে বড় বড় কথা কইয়া বাংলাদেশকে এখন অশান্ত করতেছে, তারা সবাই মিললে 15% ভোট পাবে না। যদি পায় তাহলে তারা অনেক বড় কাজ করছে, বুঝতে হবে। আমি চ্যালেঞ্জ করলাম, ইলেকশনের পর এটা প্রমাণ হবে। আমি ফজলুর রহমান যদি বেঁচে থাকি, কেউ যদি আমাকে মেরে না ফেলে, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আমি দেখব কোন দল, জামাতে ইসলাম 10% ভোট পাবে, এর বেশি 11% না। আর অন্য ইসলামিক দলগুলা সবাই মিললে পাবে 5%, এর বেশি ভোট পাবে না। যাদেরকে লাত্তি মেরে সরাইতে হয়, কবরে পাঠাই দিতে হয়, তারা ইলেকশন না করলে গোপনেও তাদের ভোট আছে 25%। মনে করি কাজে এত বড় কথা, এই দেশটা মধ্যে কেন আগুন লাগানো হচ্ছে? আমি তো চাই, ঠিক আছে, ইউনূস সাহেবের মতো একজন বড় মাপের মানুষকে আমরা মাথার উপরে তুলছি। 10 জন প্রধানমন্ত্রীকে আমি সবসময় বলি, লম্বা করলে যত লম্বা না, ইউনূস সাহেব তার চেয়েও লম্বা। আমাদের সারা পৃথিবীর বাঙালির গৌরব হলো ইউনূস সাহেব। উনি কেন ক্ষমতায় থাকার জন্য ক্ষমতাকে কলঙ্কিত করবেন, নিজেকে কলঙ্কিত করবেন? ক্ষমতাকে কেন উনি বিনা নির্বাচনে দীর্ঘায়িত করবেন? উনি ইলেকশন দিয়ে দেওয়া দরকার, ম্যাক্সিমাম 6 মাস, এর চেয়ে বলি সর্বোচ্চ 1 বছর। স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে সেই বিষয়টি যদি একটু উল্লেখ করে নিয়ে, নানা রকম কথাবার্তা বিগত সরকারের সময় তো এক ধরনের বয়ান ছিলই, এখন এসে যদি বিষয়গুলো একটু পরিষ্কার করা যায়। স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, আমি 7ই মার্চে যখন মহাসমাবেশ হয়, 7ই মার্চের ভাষণের দিন আমি নিজে কারণ আমি তখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, ঢাকা ইউনিভার্সিটিতে 5 জনকে অনেকে ফুর্তি করে পঞ্চপাণ্ডব বলতো, ছাত্রলীগের 5 জনকে, আমি তার একজন। 3 জন মারা গেছে, আমি আর মনিরুল হক চৌধুরী সাহেব জীবিত আছি, দুজনই বিএনপিতে। কথাটা খুব বোঝার চেষ্টা করেন। আমি তো বললাম আমি 69-70 শুনি বিএলএফ, কাজে আমার ঘোষণা শুনতে হয় নাই। আমি এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এটা শুনে হলে গেলাম। প্রতিদিন রাত্র 11টার পরে জনাব শাহজাহান সিরাজ, নূরে আলম সিদ্দিকী, আসম রব, আব্দুল কুদ্দুস মাখন, তারা বঙ্গবন্ধুর বাড়িতে যাইতো। কারণ আন্দোলনটা তখন ওখানে, একটা হলো ইকবাল হল কেন্দ্রিক, সিরাজুল আলম খান, আর একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ন্যাশনাল পলিটিক্স। শাহজাহান সিরাজ আমাকে গিয়ে রাত্র 1টার সময়, ফজলু কোথায়, ফজলু কোথায়, আমার ডাকে তুললো, আমি আসলাম, আনলো, আমি আসলাম, কি বললো, এখানে আর থাকার দরকার নাই, তুমি কালকেই চলে যাবা এবং কিশোরগঞ্জে গিয়া এই স্বাধীনতার 5টা বা 6টা পতাকা আমার হাতে দিল। তখন পতাকার ম্যাপের মধ্যে বাংলাদেশের পতাকার মধ্যে লালের মধ্যে বাংলাদেশের হলুদ ম্যাপটা ছিল। তুমি গিয়া ওখানে পাকিস্তানের পতাকা নামাইবা, বাংলাদেশের পতাকা তুলবা, যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। এটা আল্লাহ উপরে সত্য, আমি মিথ্যা কথা বলবো কেন? আমি গেছি 8 তারিখে উল্কায় উঠে আর গিয়া বৈরব নামছি। উল্কা একটা ট্রেন ছিল তখন, চিটাগাং যাইতো। 1টার সময় গিয়া কিশোরগঞ্জ নামছি। শত শত ছেলে আমাকে করে নিয়েছে, ছাত্রলীগের ছেলে। পরের দিন মাইক মারা মিটিং করছি, জায়গা হয় না, মাঠে রথকলার ময়দানে পাকিস্তানের পতাকা নামাইছি, বাংলাদেশের পতাকা তুলছি। এটা কত তারিখে? এবং সবাইকে যুদ্ধের জন্য আহ্বান জানাইছে। এটা কত তারিখে? এটা 9 তারিখ কিশোরগঞ্জে আমি পতাকা তুলছি।
এটা কেউই অস্বীকার করবে না, এটা সবাই জানে কে ফজলুর রহমান হলো পায়োনিয়ার এটা, কারণ আমি বিএলএফ এর লোক। তো সেইখানে পরের দিন আমি ইটনাতে গেলাম, ইটনাতে গিয়ে ওসিরে বললাম আপনার কোনো কাজ নাই, খাইবেন ঘুমাইবেন, 27টা রাইফেল আছে আপনার এখানে, এগুলো সব আমাদেরকে দিয়ে দিবেন। হ্যাঁ, এবং 20 এপ্রিল কিশোরগঞ্জ বাহিনী যাওয়া পর্যন্ত, মানে পাক বাহিনী যাওয়া, হানাদার বাহিনী যাওয়া পর্যন্ত 20 এপ্রিল পর্যন্ত আমরা ইটনার মাঠে ট্রেনিং দিছি। এই সংখ্যাটা 300 থেকে 500, এবং হাওড় অঞ্চলে সমস্ত উজান এলাকার মানুষ গিয়ে নামছে যারা জীবনে কোনোদিন যায় নাই, তারাও গিয়ে ট্রেনিং দিছে। আমি জিনিসটা বড় করার জন্য এখন আমার কথাটা বলেন যে ঘোষণাটা 25 দেখতেছি আমি, ইহিয়া খান আসলো, বঙ্গবন্ধু আলোচনায় গেল, নেতারা গেল, 4 নেতা গেল, কোনোদিন তাজউদ্দিন, কোনোদিন কামাল হোসেন, এরকম যাচ্ছে আসছে, কিন্তু এটা মীমাংসা হবে বলে আমার মনে হয় না। অনেক কথা হতেছে, হরেক রকমের কথা, সেই হরেক রকমের কথার মধ্যে দেখা গেল ইহিয়া খান উড়ে গেল। এই জিনিসটা কিন্তু আমি জানি না। 25শে মার্চ সন্ধ্যায় ইহিয়া খান উড়ে গেল, সেটা আমার ইটনা থেকে তখন জানার কথা নয়, তখন তো আর মোবাইল ছিল না, যোগাযোগ ব্যবস্থা তো। আমি 25শে মার্চ ট্রেনিং দিয়ে আমার বাড়িটা ইটনা থেকে 3 মাইল দূরে। আমাকে যদি কেউ চ্যালেঞ্জ করতে চায় আমি রাজি আছি, আমার 77 বছর বয়স, আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম, আমি আমার কথাটা বলছি। 26শে মার্চ ভোরবেলা গোসল করে ইটনা আসবো, এর মধ্যে ইটনা থেকে খবর গেল আমার কাছে, নারায়ণ করে একটা ছেলে গেল, যারা ইটনার খবরটা আমার কাছে নেওয়া আনা নেওয়া করতো, বললো যে তাড়াতাড়ি চলেন ইটনা, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়েছে। এর আগে রেডিও আমি ধরছি, আমার বড় ভাই কইতেছে কি রে, কি উর্দু কয় খালি রেডিওতে, বাংলা তো কয় না। 26শে মার্চ সকালবেলা আমি ইটনা গেলাম, ওয়্যারলেস সেন্টার একটা কাগজ আমার হাতে। এখন এই ঘোষণাটা বঙ্গবন্ধু দিছে কি দেয় নাই, নাকি থেকে নুরুল হক সাহেব দিছে কোনো বাগান থেকে, ওই যে পুরান ঢাকার, না কেউ দিছে, কিন্তু একটা ঘোষণা এটা গেছে যে লেখছে যে পিলখানা এবং রাজারবাগে আমাদের এই করছে, ঢাকায় লক্ষ লক্ষ লোক, হাজার হাজার লোককে হত্যা করছে, রক্তের সাগরে পাকিস্তান ডুবে গেছে, আজকে থেকে বাংলাদেশ স্বাধীন। আমি লেখাটা আমার বই এই ফেব্রুয়ারিতে বের হবে। একটা জিনিস বলি, যদি এখানে যদি মিটিং হচ্ছিল, যদি সেটা দাবি দেওয়া মেনে নিত, তাহলে কি যুদ্ধ হতো? আচ্ছা, এখন ধরেন গাজার সঙ্গে যে যুদ্ধটা হইতেছে ইসরায়েলের, এবং সিরিয়াতে যে দুই পক্ষে বছরের পর বছর আলোচনা হয়েছে, ইরানে যখন চলে এই যুদ্ধ চলে শাহানশাহের বিরুদ্ধে, ওই যে আয়াতুল্লাহ খুমেনির সাথে প্যারিসে বসে যে আলোচনা হয়েছে, ভিয়েতনামে যে 30 বছর যুদ্ধ হয়েছে, প্রতি মাসে মাসে চান্দে চান্দে ভিয়েতনামের সঙ্গে আলোচনা হয়েছে। সবাই যদি যার যার পয়েন্টে সঠিক থাকে, আলোচনার ফলাফল রেজাল্ট যেটা আসবে, এটা হলো তুমি 50 আমি 50, এই ফলাফল ওই যে রেল লাইনের মতো। এবং কেউ কারো আলোচনায় মানে না বলে বিশ্ব চাপে মানুষকে দেখাতে হয়েছে শেখ মুজিবুর রহমান বিচ্ছিন্নতাবাদী নয়, আমার কাছে মনে হয়েছে, এই কারণ তাকে আলোচনা করতে হয়েছে। এখন শেখ মুজিবুর রহমান অ্যারেস্ট হয়ে গেছেন, তার নামে আরেকজনও হয়তো বা কাগজ দিছে, কিন্তু কাগজটা গেছে শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। ঠিক তার পরের দিন 27শে মার্চ যখন মানুষ মনে করতেছে কি হইলো, মানুষের মধ্যে একটা হতাশা, টেনশন কাজ করতেছে মুক্তিযুদ্ধ নিয়ে, ঠিক তখন খুব একটা সঠিক সময়ে একটা ঘোষণা আসলো, আই মেজর জিয়া ডু হিয়ার বা ডিক্লেয়ার দেনা, নিজেকে প্রথমে উনি নিজের অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়া উনি কিন্তু দিলেন। দেওয়ার পরে ঠিক তারপরে আরেকটা ঘোষণা তিনি দিলেন, অন বিহাফ অফ I, Major Jia, do hereby declare the independence of Bangladesh on behalf of our great national leader বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এতেও জিয়াউর রহমানের মহত্বের কোনো, বা তার যে সেনাপতিত্ব, তার যে উচ্চতার কোনো ঘাটতি হয় না, কারণ জিয়াউর রহমান সাহেব তখন একজন মেজর, তার পিছনে তো পাবলিকের কোনো ছিল না, মানে ম্যান্ডেট ছিল না, কাজে তাকে যুদ্ধ করতে হলে তার যার পিছনে ম্যান্ডেট আছে তার নামেই করতে হবে, এবং সেই মহত্বটাও জিয়াউর রহমান সাহেবের আছে। এটাকে আমি বলবো যে জিয়াউর রহমান মহৎ কাজ করছে। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন, বঙ্গবন্ধুর নামটা কয়ে উনি মহৎ কাজ করছে, এবং উনি এত ভাগ্যবান অথবা এত বেশি সামরিক বাহিনীর মধ্যে এত বেশি সম্মানিত হবেন যেটা অন্য কেউ হবে না, কারণ ঘোষণাটা তো তিনিই দিয়েছেন। এটা তো উসমানী সাহেব দেয় নাই, খালেদ মোশাররফ, শফিউল্লাহরা বা সিআর দত্তরা কেউ তো দেয় না, এটা তো জিয়াউর রহমান সাহেব দিয়েছে। কাজে হি ইজ স্পেশাল। আমি এই কারণেই বলি
ফাইনাল খেলার, মুক্তিযুদ্ধের ফাইনাল খেলার ক্যাপ্টেনের নাম শেখ মুজিবুর রহমান, কিন্তু এই খেলায় শেখ মুজিবুর রহমান উঠতে পারে নাই, নতুন প্লেয়ার উঠছে, উঠে একটা সেঞ্চুরি মারছে, ম্যান অফ দ্য ম্যাচ, তার নাম হলো জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধে কিন্তু সেঞ্চুরিটা মারছে জিয়াউর রহমান। আপনি কি আমার কথাটা, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য ম্যাচ। হ্যাঁ, ক্যাপ্টেন থাকতে পারে না ক্যাপ্টেন না, ক্যাপ্টেন ভারপ্রাপ্ত ক্যাপ্টেনের নাম তাজউদ্দিন আহমদ। জি জি জি। এখানে দুইটা জিনিস, যুদ্ধের ফিল্ডে আপনি মন্টু কুমারী অথবা জার্মানের মার্শাল রুমেনকে দ্বিতীয় মহাযুদ্ধে আপনি নিগেট করতে পারবেন না, কিন্তু তাদের চেয়ে বড় কিন্তু একজন প্রধানমন্ত্রী, ব্রিটিশ প্রধানমন্ত্রী, তার নাম চার্চিল, চার্চিল। তার চেয়ে বড় কিন্তু রুজভেল্ট, জি জি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তার চেয়েও বড় কিন্তু স্টালিন। জি। আমার কথাটা Clear. বুঝবেন, এদেরও ভূমিকা কম না। এখানে দুইটা ভূমিকা, একটা হলো রাজনৈতিক ভূমিকা, জি। আরেকটা হলো সশস্ত্র ভূমিকা, সামরিক। সামরিক ভূমিকা। সেই ভূমিকাকে আপনি কোনোটাকেই খাটো করতে পারবেন না যুদ্ধের মাঠে। বাট দ্যাট ওয়াজ এ পলিটিক্যাল ওয়ার, দিস ওয়াজ নট এ কনভেনশনাল ওয়ার লাইক পাকিস্তান এন্ড ইন্ডিয়া। জি। কাজে আমি মনে করি যে এখানে কাউকে ছোট করে লাভ নাই। ইতিহাসের এই যে আজকে যারা আমার যেদিন শেখ মুজিবুর রহমানের বক্সে বঙ্গবন্ধুরে ছেলেরা কবর দিয়ে দিমই করে, আমি আপনাকে বলি, কথাটা বললে বিএনপির দেশের সর্বোচ্চ নেতাকে আমি বলছি, এরপরে কিন্তু জিয়াউর রহমানের বকবে এরা। এই কারণে বকবে, কারণ ৭১ বা মুক্তিযুদ্ধ বাদ দিলে খালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো বাদ দেয় না, কিন্তু জিয়াউর রহমান বাদ যায়।